বঙ্গোপসাগরের বুক চিরে যখন রাতের অন্ধকার নেমে আসে তখন জলরাশি ধরে এক প্রকার নিস্তব্ধতার ভেসে বেড়ায়। চাঁদের হালকা আভা যখন জলের উপরিভাগে ঝিকমিক করে, সেই মুহূর্তটিকে বোধ হয় সবচেয়ে শান্ত মনে হয়। ঠিক এমনই এক রাত্রি যখন আমেরিকান নৌবাহিনীর অন্যতম শক্তিশালী ও বিশাল বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ডেকে দায়িত্বরত নাবিকরা তাদের নিয়মিত কর্মকাণ্ডে ব্যস্ত। তাদের কেউ কল্পনাও করতে পারছেন না যে মাথার উপর দিয়ে কি ঘটছে। তাদের দৃষ্টির আড়ালে মেঘের অতল গহ্বরে এমন একটি আকাশ দানব নিঃশব্দে ভেসে যাচ্ছে, যার পেটের অন্দরে লুকিয়ে আছে তাদের সলিল সমাধির চাবিকাঠি। সাগরের শান্ত ঢেউয়ের নিচে যে ভয়ঙ্কর ঝড় তৈরি হচ্ছে, তারা এখনো তার আঁচ টের পাননি। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরগুলোতে এরই মধ্যে সেই আঁচ ভালোই লাগতে শুরু করেছে, যার কারণে পেন্টাগনের দায়িত্বশীল কর্মকর্তাদের কপালে ভাঁজ পড়ে গেছে এবং সিআইএ এর গোয়েন্দাদের রাতের ঘুম উধাও হয়ে গেছে। হোয়াইট হাউসের পরিস্থিতি কক্ষে একের পর এক জরুরি বৈঠক ডাকা হচ্ছে। সবাই যেন এটি নাম নিয়ে শঙ্কিত, TU-160 ব্ল্যাকজ্যাক। রাশিয়ানরা যাকে স্নেহ ভরে বেরি লেভেদ বা সাদা রাজহাঁস বলে ডাকে, কিন্তু এই সুন্দর ও কবিতার মতো নামের আড়ালে লুকিয়ে আছে এমন এক ভয়াবহ মরণাস্ত্র, যা পৃথিবীর যে কোনো শক্তিশালী নৌবহরকে মুহূর্তের মধ্যে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে সক্ষম। এই আতঙ্কের গল্পটি শুরু হয়েছিল কয়েক মাস আগে। তখন কারো ধারণাও ছিল না যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আবার কিভাবে উত্তাল হয়ে উঠতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে হঠাৎ করে একটি খবর ভেসে আসে, যা প্রথম দিকে অনেকেই তেমন একটা গুরুত্ব দেননি। খবরটি ছিল খুবই সংক্ষিপ্ত এবং সাধারণ। রাশিয়ার কয়েকটি বিশাল কার্গো বিমান অত্যন্ত গোপনে ইরানের মাটিতে অবতরণ করেছে। স্যাটেলাইট ইমেজে দেখা গিয়েছিল তেহরানের কাছাকাছি একটি সামরিক বিমান ঘাঁটিতে রাশিয়ার An-124, রুসলান এবং Il-76 কার্গো বিমানগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই বিমানগুলো আসলে ইরানের মাটিতে ঠিক কী নামিয়েছিল, সেই প্রশ্নের উত্তর তখন কারো কাছেই ছিল না। ইরান চুপ ছিল, রাশিয়াও ছিল নীরব। কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। কূটনৈতিক মহলে এই নীরবতা নিয়ে জল্পনা কল্পনার ঝড় উঠলেও কয়েকদিন পর তা থেমে যায়। সাধারণ মানুষ ভুলে যায় সেই রহস্যময় কার্গো বিমানগুলোর কথা। কিন্তু যারা ভুলতে পারেননি তারা হলেন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তারা নীরবে কিন্তু নিবিড়ভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং ধীরে ধীরে যখন তাদের সামনে পুরো ছবিটি ফুটে উঠতে শুরু করলো, তখন তা ছিল একেবারেই অবাক করা ও ভীতিকর। এখন সেই দাঁদার উত্তর মিলতে শুরু করেছে, যা গোটা পশ্চিমা বিশ্বকে হিমশিম খাচ্ছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ মতে রাশিয়া ইরানকে সরবরাহ করেছে তাদের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর কৌশলগত বোমারু বিমান TU-160 ব্ল্যাকজ্যাক। এই একটি খবরই পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে এমনভাবে বদলে দিতে পারে, যা আগে কখনো ভাবা হয়নি। আমেরিকা যে দশকের পর দশক ধরে সাগরে নৌ আধিপত্য বজায় রেখে এসেছে, এই খবর তাকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। কিন্তু এই TU-160 বিমানটি আসলে কি? কেন এই বিমানের নাম শুনলেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নীতি নির্ধারকরা এত চিন্তিত হয়ে পড়েন? এর উত্তরের জন্য আমাদের ফিরে যেতে হবে শীতল যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে। 1970-এর দশকের শেষের দিকে যখন আমেরিকা তাদের B-1 ল্যান্সার বোমারু বিমানের উন্নয়নে ব্যস্ত, তখন সোভিয়েত ইউনিয়নও বসে থাকেনি। তারাও হাতে তুলেছিল এমন একটি প্রকল্প যার লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে ভারী এবং সবচেয়ে দ্রুতগামী কৌশলগত বোমারু বিমান তৈরি করা। সেই স্বপ্নের ফসল হল TU-160। 1981 সালে এই বিমানের প্রথম উড়ান সম্পন্ন হয় এবং 1987 সালে এটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত হয়। এই বিমানের আকার ও ক্ষমতা সত্যিই মানুষকে থমকে দেয়। এর দৈর্ঘ্য 54 মিটারেরও বেশি, যা একটি অলিম্পিক সাইজের সুইমিং পুলের চেয়েও লম্বা। এর ডানার বিস্তার সর্বোচ্চ 55 মিটার পর্যন্ত হতে পারে, আর সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় 275 টন, যা এটিকে পৃথিবীর সবচেয়ে ভারী যুদ্ধ বিমানে পরিণত করেছে। কিন্তু শুধুমাত্র আকারেই এই বিমানের বিশেষত্ব নয়। TU-160 এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর অবিশ্বাস্য গতি।
এই বিমান শব্দের গতির দ্বিগুণেরও বেশি গতিতে উঠতে সক্ষম। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ২,২০০ কিলোমিটারেরও বেশি। এই গতিতে উড়ে গেলে শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কাছে প্রতিক্রিয়া জানানোর সময় থাকে না। আর এই বিমানের পাল্লা বা রেঞ্জ প্রায় ১২,০০০ কিলোমিটার, অর্থাৎ ইরানের মাটি থেকে উড়ে এটি গোটা মধ্যপ্রাচ্য, ভারত মহাসাগর, এমনকি ইউরোপের বৃহৎ অংশকেও আক্রমণের আওতায় আনতে পারে। তবে এই বিমানের সবচেয়ে বড় আতঙ্কের কারণ হলো এর পেটের ভেতরে থাকা অস্ত্রশস্ত্র। TU-160 একসাথে ৪০ টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে থাকতে পারে ১২টি খ-101 বা খ-102 ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলোর পাল্লা ৫,৫০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সহজ কথায়, ইরানের আকাশসীমার ভেতর থেকেই এই বিমান মিসাইল ছুড়ে আমেরিকার দূরবর্তী সাগরে ভাসমান যে কোনো জাহাজকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও এই বিমান বহন করতে পারে খ-32 অ্যান্টি শিপ মিসাইল এবং সবচেয়ে ভয়ঙ্কর কিনঝাল হাইপারসোনিক মিসাইল। কিনঝাল মিসাইলের কথা আলাদা করে বলতে হয়। এই মিসাইল শব্দের গতি ১০ গুণ বেগে ছুটে যেতে পারে। এই অস্বাভাবিক গতিতে ছুটে আসা একটি মিসাইলকে আটকানো বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব ব্যাপার। আমেরিকার সবচেয়ে আধুনিক এজিস মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকেও এই মিসাইলের সামনে বেসামাল হতে হয়, কারণ এই মিসাইল এত জলদি আঘাত হানে যে প্রতিরক্ষা ব্যবস্থার রাডার যদি এটিকে শনাক্তও করতে পারে, তবু পাল্টা ব্যবস্থা নেওয়ার মতো সময় তাদের হাতে থাকে না। এখন একটু কল্পনা করুন, এমন একটি পরিস্থিতি আমেরিকার বিশাল বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পারস্য উপসাগরে টহল দিচ্ছে। জাহাজের ডেকে A/A-18 সুপার হর্নের যুদ্ধ বিমানগুলো সার্বক্ষণিক প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে। জাহাজের শক্তিশালী রাডার ব্যবস্থা আকাশ ও সমুদ্রের দিকে সজাগ দৃষ্টি রাখছে। নাবিকরা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছেন। সবকিছু যেন স্বাভাবিক ও শান্ত, কিন্তু তারা জানেন না তাদের মাথার বহু উপরে, প্রায় ১৫,০০০ মিটার উচ্চতায়, মেঘের অনেক উপরে একটি সাদা রাজহাঁস নিঃশব্দে তার ডানা মেলে রেখেছে। TU-160 তার পেটে ১২টি কিনজাল মিসাইল নিয়ে সেকেন্ডে গণনা করছে। সদর দপ্তর থেকে একটি মাত্র নির্দেশ এলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই মিসাইলগুলো ছুটে যাবে নিচের দিকে, এত দ্রুত যে রাডার স্ক্রিনে বিন্দুটি দেখে নাবিকরা বুঝতে পারার আগেই মিসাইলগুলো আঘাত হানবে জাহাজের বুকে। আর তারপর সেই বিশাল রণতরী, যেখানে প্রায় ৫,০০০-এরও বেশি নাবিক ও সেনা কাজ করেন এবং যার দাম কয়েকশো কোটি ডলার, তা মাত্র কয়েক মিনিটের মধ্যে সাগরের তলদেশে তলিয়ে যাবে। এই দৃশ্যটি কোনো কাল্পনিক সিনেমার দৃশ্য নয়, বরং এখন বাস্তবে এটি ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। আর ঠিক এই সম্ভাবনাটাই পেন্টাগনের জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন খুঁজে বেড়াচ্ছে যে ইরান ঠিক কতটি TU-160 বিমান পেয়েছে রাশিয়ার কাছ থেকে। কিছু সূত্রে বলছে সংখ্যাটি ২ থেকে ৪, আবার কেউ কেউ দাবি করছে সংখ্যাটি আরও বেশি হতে পারে। তবে সংখ্যাটি যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত, একটি মাত্র TU-160 বিমানও একটি পুরো নৌবহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। রাশিয়া কেন ইরানকে এত শক্তিশালী বিমান দিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে তাকাতে হবে। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আমেরিকা এবং ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া এমন মিত্র খুঁজছে যারা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করতে সক্ষম। আর মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে বিশ্বস্ত মিত্র রাশিয়ার কে হতে পারে? অন্যদিকে ইরানও দীর্ঘদিন ধরে আমেরিকার নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হচ্ছে। ট্রাম্প প্রশাসনের সময় পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। ইরান ভালো করে জানে যে আমেরিকা যে কোনো সময় তাদের উপর সামরিক হামলা চালাতে পারে, তাই তারাও খুঁজছে এমন অস্ত্র যা দিয়ে তারা আমেরিকাকে শায়েস্তা করতে পারে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানতে সক্ষম হবে। রাশিয়া এবং ইরানের এই স্বার্থের মিলনেই তৈরি হয়েছে এই গোপন চুক্তি। এতে রাশিয়া পেয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে চাপে রাখার একটি শক্তিশালী হাতিয়ার, আর ইরান পেয়েছে এমন প্রযুক্তি যা তাদের প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দুই পক্ষেরই লাভ হয়েছে, কিন্তু এই লাভের হিসাবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার নৌবাহিনী বিশ্বের সাগরগুলোতে একছত্র আধিপত্য বজায় রেখে এসেছে। তাদের ১১টি বিমানবাহী রণতরী এবং শতাধিক ক্রুজার ও ডেস্ট্রয়ার জাহাজ সারা বিশ্বজুড়ে টহল দেয়। এই নৌবহরের শক্তি এতটাই প্রবল যে বেশিরভাগ দেশ সরাসরি সংঘাতে জড়ানোর কথা ভাবেই না।
কিন্তু TU-160 এর আগমন পুরো সমীকরণটাই বদলে দিতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, আমেরিকার বিমানবাহী রণতরীগুলো এখন পর্যন্ত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো এবং সাগরপৃষ্ঠ থেকে ছোড়া অ্যান্টিশিপ মিসাইল ঠেকানোর জন্য প্রস্তুত ছিল, কিন্তু আকাশ থেকে সুপারসনিক গতিতে আসা এবং হাইপারসনিক মিসাইলে সজ্জিত একটি বোমারু বিমানের হামলা ঠেকানোর মতো কোনো নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নেই। মধ্যপ্রাচ্যের আকাশে এই নতুন হুমকির উপস্থিতি শুধুমাত্র অস্ত্রের প্রদর্শনী নয়, বরং এটি এক নতুন যুদ্ধের ইঙ্গিত, একটি যুদ্ধ যেখানে প্রযুক্তির চূড়ান্ত ব্যবহার দেখা যাবে এবং যেখানে আধিপত্য বিস্তারের সমীকরণ বদলে যেতে পারে মুহূর্তের মধ্যেই। পেন্টাগন এখন নতুন করে ভাবছে কিভাবে এই বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেওয়া যায়, কারণ সাদা রাজহাঁস এখন শিকারী পাখির মতো আকাশে ভাসছে।